বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 19শে মে রোজ সোমবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে যারা প্রথমবারে আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আজকে মার্কেটের ওপেন যেটি হয়েছিল প্রতিদিনের ন্যায় গ্রিন ক্যান্ডেল দিয়ে 4,791 পয়েন্টে মার্কেট আজ ওপেন হয়ে ডে হাই হয়েছিল 4,812 এবং ডে লো যেটি দেখতে পাচ্ছেন 4,763 পয়েন্ট আজকে লো ক্রিয়েট করেছিল, বাট শেষ পর্যন্ত 15 পয়েন্ট নেগেটিভ দিয়ে 7,776 এই জায়গায় মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টক 124টি, ডাউন ট্রেন্ড 202টি, আনচেঞ্জ ছিল 70টি। মার্কেটের টার্নওভার সেটি আজকে কম হয়েছে গত দিনের 292 কোটি টাকার বিপরীতে আজকে টার্নওভার হয়েছে 288 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় 4 কোটি টাকা লেনদেন আজকে কম হয়েছে। এছাড়াও টপ 10 যে গেনার লিস্টটি রয়েছে সেটি যদি আপনাদের সাথে একটু শেয়ার করা হয়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কেটিএল টেক্সটাইল সেক্টরের এই স্টকটি হল্টেড হয়েছে, প্রাইস অ্যাকশন হয়েছে মোটামুটি ভালো, আগামী দিনে সেটি অব্যাহত রাখতে পারে কিনা দেখতে হবে। সোনারগাঁও টেক্সটাইল অপ্রতিরোধ্যভাবে ছুটে চলেছে। আমরা গতকালকে টেক্সটাইল সেক্টরের একটা পজিটিভ নিউজ পেয়েছি যে টেক্সটাইল সেক্টরের মার্কিন যুক্তরাষ্ট্রের যে রপ্তানি যেটি আসলে দ্বার উন্মোচন হচ্ছে আরও বেশি বৃহৎ পরিসরে, সেটির একটা নিউজের ইফেক্ট কিন্তু টেক্সটাইল সেক্টরে এসেছে। সেটি আপনারা টপ 10-এর যে গেনার লিস্ট সেখানে দেখতে পাচ্ছেন। স্কয়ার নিটিংয়ের, মনো ফ্যাব্রিক্স সহ রিজেন্টেক্স বেশ কিছু স্টক কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে টেক্সটাইল সেক্টরের। আমরা যদি সেক্টর বাই গেনারটা দেখি সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেদিকেও কিন্তু টেক্সটাইল সেক্টর আজ 41টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 9টি, ইকুয়াল ছিল 4টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 15টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 21টি, ইকুয়াল ছিল 6টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের 13টি, ডাউন ট্রেন্ডে 11টি। এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু টপ গেনার লিস্টে নাই, আজকে তারা চলে এসেছে নিচে, মাত্র 9টি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাকি স্টকগুলো আমরা ডাউন ট্রেন্ডে দেখেছি। এরপরে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে চার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং চার্ট পরবর্তীতে আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে মার্কেটের যে ক্যান্ডেলটি তৈরি করেছে সেটি একেবারে বেয়ারিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এখন সূত্র বা ক্যান্ডেলের যে চিত্র সেখানে খুব স্পষ্টভাবেই বলি, এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ডটা আমরা পূর্বে দেখেছি, ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, বাট বর্তমান সময় আমরা যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে মার্কেটের যে সাপোর্ট, মার্কেটের যে ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী মার্কেটের যে উত্থান হওয়ার কথা সেই সমস্ত ক্যান্ডেল ক্রিয়েট করার পরেও মার্কেট কিন্তু উত্থানে না গিয়ে নেগেটিভ আচরণটা সবসময় করছে। তো এখানে নেগেটিভ আচরণ আগামী দিনে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, বাট যেহেতু বিপরীতমুখী সবসময় আচরণ করছে সেক্ষেত্রে আমরা আপ ট্রেন্ডটা দেখতে পারি। এটা হলেও মানে ব্যতিক্রম হলে কোনো সমস্যা নেই, কারণ এখন মার্কেটে ব্যতিক্রমভাবেই আচরণটাকে আমাদেরকে গ্রহণ করে নিতে হচ্ছে। আমরা গত দিনের যে আলোচনায় বলেছিলাম যে 4,775 থেকে 4,770-এর যে সাপোর্ট, এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করবে। যদি মার্কেট এখান থেকেও রেসপেক্ট করে তাহলে প্রথমে 4,990 বা 4,950 এই টাইপের মার্কেটে একটা ফ্রি স্পেস পাবে মুভমেন্টের জন্য, এবং এটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 5,200 এই জায়গাতেও কিন্তু আমরা মার্কেটকে পেয়ে যাব। কিন্তু মার্কেটের শুরুটা আমরা যেভাবে পাচ্ছি আমরা ঠিক শেষটা সেভাবে করতে পারতেছি না, এবং এই পতন সেটি কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে মার্কেটের যে সাপোর্ট, সেই সাপোর্ট এই 4,770-এর যে সাপোর্ট সেটি যদি ভেঙে ফেলে তাহলে পরবর্তী গন্তব্য যে কত নিচে সেটি আপনাদেরকে আমি
আগামী দিনের অর্থাৎ আগামীকালকে মার্কেট পর্যালোচনা করার পরে সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের একটু অবগতির জন্য জানাই যে কালকে যে আন্দোলন, কালকের যে মিছিল সবকিছু আপনারা দেখেছেন, শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমি গতকালকেও আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে আসলে সবকিছুই গুজব। এই মুহূর্তে গুজবটাকে পুঁজি করেই মূলত আমরা এই ব্যবসাটা করে যাচ্ছি। সাধারণ বিনিয়োগকারীদেরকে গুজবটাকে পুঁজি করে বিনিয়োগকারীরা মামু বলি বা গেমলার বলি, তারা এই মার্কেট থেকে বেশি পরিমাণে সুবিধা ভোগ করছে এবং সব সময় তারা এই ধরনের সুবিধা পেয়ে থাকেন। সব থেকে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে গুজবে বাঙালি। আমরা গুজব আমাদের কাছে একটা বড় অস্ত্র। এই অস্ত্র আমাদের অস্ত্রের শক্তিটা অনেক বেশি, যার কারণে আমরা সবসময় গুজবে পা দিই এবং গুজবে পা দিয়ে আমরা সবসময় লসের সম্মুখীন হই। আমি এই মুহূর্তে সবাইকে বলবো যে গুজবে কান না দিতে, গুজবে পা না দিতে, নিজের বুদ্ধি, বিবেক, চিন্তা, চেতনা কাজে লাগিয়ে এই মুহূর্তে বিনিয়োগ করার। আমি এর আগে বলছিলাম যে আপনারা বাই এবং সেল এই দুটা থেকেই এই মুহূর্তে বিরত থাকেন। বিশেষ করে সেল করা থেকে বিরত থাকবেন। বাই করা থেকে যদি মনে হয় যে স্টকগুলোর কারেকশন অতিরিক্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে বাই করবেন, আদারওয়াইজ আপনার সাইডে মার্কেটে অবস্থান নেবেন। আমি এটি কিন্তু বারবার আপনাদেরকে বলেছিলাম, আমার আলোচনা যারা শোনেন তাদেরকে বলেছিলাম। এছাড়াও আমার গ্রুপ মেম্বাররা টোটালি আমি বলবো যে আমার যে 550-র মতো মেম্বার, 565 জন যে মেম্বার রয়েছেন তারা সম্পূর্ণ সাইডওয়ে মুভমেন্টে রয়েছে এবং আপনারা দেখেছেন যে সাইডওয়ে মুভমেন্টে থাকা শুধু তারা না, অনেকেই রয়েছে গ্রুপ মেম্বাররা, অনেকেই সাইডওয়ে রয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি অনেক হাউজের বিনিয়োগকারীরা সাইড হয়ে গিয়েছে এবং এই সাইড হয়ে যাওয়ার কারণে টার্নওভার কিন্তু অনেক কমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন না, যেটা এখন হচ্ছে যেই ভ্যালুটা এখন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, এর মূল যে বিষয় সেটি হচ্ছে একটা সেল প্রেসার এবং ঈদকে সামনে রেখে কেউ কেউ টাকা বের করছে। অনেকেই বলবো না, অনেকেই টাকা বের করার মতো পরিস্থিতিতে এখন নাই। কেউ কেউ বের করতে বাধ্য হচ্ছেন, যার কারণে সেল প্রেসার সামান্য থাকছে, বাট পরিকল্পিতভাবে একটি পক্ষ, আমি এবং সম্পূর্ণ বলবো গেমলাররা, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসেছেন। এবং আমরা যে চেয়ারম্যানের পদত্যাগ চাই বা চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে যে ধরনের কথাবার্তা বা যে ধরনের আলোচনা করছি সেটি অবশ্যই প্রাসঙ্গিক। তবে শুধু যে চেয়ারম্যান যে পদত্যাগ এই বিষয়টি যে সবকিছু সমাধান নিয়ে আসবে ব্যাপারটা এরকম না। এর সঙ্গে আরো নানান ইস্যু জড়িত রয়েছে শেয়ার বাজারে এবং এই ইস্যুটা আসলে মার্কেটটাকে কতদিন থাকবে এবং কতদিন নাগাদ মার্কেট সাস্টেনেবল মুভমেন্টে যাবে সেটি কিন্তু আমাদের অপেক্ষার করে থাকতে হবে। তো আমরা যেহেতু বিনিয়োগে রয়েছি, আমাদের মার্কেট আমাদের কাছে সবকিছু, মার্কেট আমাদের রক্তের সাথে মিশে আছে, সুতরাং আমরা মার্কেটের বাইরে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই। সুতরাং সব পরিস্থিতিতে আমাদেরকে মার্কেটের সাথে থাকতে হবে। এই হচ্ছে মূলত, এবং আপনাদের যে প্রারম্ভিক যে কথাগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন। এখন যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রথমেই ফেকডিলের বিষয়ে আমরা দেখেছি ফেকডিলের থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে। এখানে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে সে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। স্টকটিতে নতুন করে আজকে বাই সিগন্যাল এসেছে। স্টকটি যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনি অপেক্ষা করেন। 15 টাকা 60 পয়সার বাধাটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 17 টাকা এই জায়গায় স্টকটিকে দেখতে পাবো। স্টকটিকে আজকে বায়ার এসেছে বেশ ভালো এবং আমরা দেখেছিলাম গতদিনের যে আরএসআই, সেখান থেকে আরএসআই বৃদ্ধি পেয়ে 35 থেকে 40-এ উঠে গিয়েছে এবং বায়ার এসেছে। এছাড়াও হিস্টোগ্রামের বারে আমরা দেখতে পাচ্ছি বাই সিগন্যাল, এমএসিডিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে স্টকটি যদি 15 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমরা 17 টাকা এই জায়গায় ফেকডিল কে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে আমি মনে করি আপনারা এখানে যদি হোল্ড করেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন। এরপরে আরডি ফুড, আমরা আরডি ফুডের কি অবস্থা একটু দেখে আসি। আরডি ফুড সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। আরডি ফুড আমার এই অনুরোধের স্টক ছিল, এটি আপনারা আমার কাছে জানতে চেয়েছেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের এটি অনুরোধের স্টক সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এইখানে আরডি ফুডের একটা 22 টাকা 80 পয়সার উপরের আগেও বলেছিলাম এটি ক্লোজ দিতে হবে। বায়ার এসেছে, তবে খুব বেশি বায়ার আমরা এখানে পাইনি। স্টকমের বায়ার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, কিন্তু বায়ার খুবই কম। বায়ারের অ্যাক্টিভিটি বাড়তে হবে। একই সঙ্গে সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং
মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট সেটি ফিরে আসলে আমরা প্রত্যাশা করি আরডি ফুড 22 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিলে 24 টাকা থেকে 24 টাকা 50 পয়সা এই জায়গায় আমরা আরডি ফুডকে দেখতে পাবো। এবং আরডি ফুড এইখানে যদি কেউ এন্ট্রি নিচে দেন তাহলে আরডি ফুডে এন্ট্রি নেবেন, কোনো সমস্যা দেখছি না আপাতত। এরপরে অলিম্পিক নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন, আমরা অলিম্পিকে দেখতে পাচ্ছি বেশ কারেকশন জোন এবং এইখানে সাইডওয়েজ মুভমেন্ট, পাশাপাশি ডাউন ট্রেন্ড দুইটাই কিন্তু স্টকটিতে আমরা দেখেছি। এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে খুব স্ট্রং সেল সিগন্যাল আমরা এই অলিম্পিকে দেখতে পাচ্ছি। অলিম্পিক খুব ভালো একটি স্টক। স্টকটিতে আমরা কি বলবো যে ফরেন ইনভেস্টররা স্টকটিতে বেশ বড় পরিসরে রয়েছেন। আজকে 1 টাকা 20 পয়সার মতো প্রাইস অ্যাকশন হলেও স্টকটির ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে যাওয়ার একটি ইঙ্গিত দিয়েছে এবং গতকালকের যে হাই ছিল সেই হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি। আশা করি স্টকটি প্রাথমিকভাবে আমি যদি ধরে নিই যে 150 টাকা আমি ক্লোজ দিতে দেখি এবং বায়ারদের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে স্টকটি ভালো করবে। এর আগেও আমি এটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই জায়গাটায় স্টকটির জন্য 149 টাকা 80 পয়সা বা 149 টাকা 90 পয়সা এই জায়গাটা স্টকটির জন্য খুব ভালো একটা প্রফিট টেকিং জোন হবে। এই কারণে জোন হবে কারণ যারা 143 টাকা বা 141 এই লেভেলে যারা বাই করেছেন এবং এখানে শেয়ারটি সেল প্রেশার ক্রিয়েট হবে এবং সেই সেল প্রেশারটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আবারও তার যে নিকট হাই, রিসেন্ট হাই যেটি বলবো 164 টাকা, এই জায়গায় স্টকটি আমরা দেখতে পাবো। এরপরে ইএইচএল, এই ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএইচএল নিয়ে আমার গ্রুপ মেম্বাররা জানতে চাইছিলেন যে পজিটিভ মুভমেন্ট আসার থাকার কথা থাকলেও স্টকটি কেন ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে এবং সাইডওয়েজ মুভমেন্ট কেন ক্রিয়েট করছে। আসলে ইস্টার্ন হাউজিং দেখেন থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, পি রেশিও বলি ইপিএস বলি সব কিছুই সেফটি বিনিয়োগযোগ্য। এখন এর আগেও বলেছিলাম যে 72 টাকা 80 পয়সার একটা ক্লোজ স্টকটি দিতে হবে এবং এই 72 টাকা 80 পয়সার ক্লোজ দেওয়ার পরে 77 টাকা 30 পয়সা, ইভেন আমি যদি বলি 78 টাকা 50 পয়সা, এই জোনটা স্টকটির জন্য খুব ভাইটাল এবং খুব প্রফিট টেকিং জোন হবে এবং সেল প্রেশার থাকবে এবং সেই সেল প্রেশারটা ব্রেকআউট করতে হলে অবশ্যই স্টকটিকে ভলিউম সহ ব্রেকআউট করতে হবে। যদি ভলিউম সহ ব্রেকআউট করতে না পারে তাহলে এই স্টকটি এইখানে বারবার বাধাপ্রাপ্ত হবে। তো মার্কেটের যে পজিটিভ ট্রেন্ড সেই পজিটিভ ট্রেন্ডটা যদি চলে আসে তাহলে আমরা আশা করি এইচএল ভালো হবে এবং একই সঙ্গে মার্কেটের যে আপনারা জানেন যে মার্কেটের যে ধীর গতি বা সাইড ইন্ডেক্সে যে একেবারে ধারাবাহিক পতন, এই পতনটা থেকে বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে আসে তাহলে ঈদ পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে আমরা যদি মার্কেটটাকে একটা জায়গায় এবং সেটি যদি স্থিতিশীল অবস্থায় আগামী সপ্তাহে পেয়ে যায় তাহলে ইএচএল কিন্তু মুভমেন্টে চলে আসবে এবং এটি ভালো প্রাইস অ্যাকশন করবে। এটা আমি আমার অ্যানালাইসিস এবং পূর্ব অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে লাফার্স বাংলা হোলসিম এলএইচবি, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির বেশ বড় কারেকশন। আমার এই লাফার্স হোলসিম বাংলাদেশ এই স্টকটি আমারও একসময় ছিল এবং যখন ফ্লোর প্রাইসে ছিল তখন আমি এটা বাই করে 3 টাকা গ্যাপের প্রফিট টেক করে বের হয়ে গিয়েছিলাম কারণ আমি দেখেছি স্টকটি অনেক স্লো এবং ভলিউম, পাবলিক হোল্ডিং সবকিছুই ভলিউম অনেক কম বাট পাবলিক হোল্ডিং অনেক বেশি। স্টকটির একেবারে যদি আমি বলি খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে অবশ্যই 46 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং 46 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 49 টাকা থেকে 50 টাকা এই জায়গাতে স্টকটিকে দেখতে পাবো এবং সেক্ষেত্রে তার অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ থাকার কারণে স্টকটি এই মুহূর্তে এবং এই বছরের অ্যানুয়াল ইপিএস যেটি দিয়েছে সেটিও নেগেটিভ থাকার কারণে মূলত স্টকটি ডাউন ট্রেন্ড। বাজারে তো একটা প্রভাব রয়েছে, একই সঙ্গে ভলিউমটাও ঠিকমতো গেইন করতে পারেনি কারণ পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে প্রায় 17 কোটি 16.5 কোটির মতো শেয়ার। তো এই বিষয়গুলো যদি ভালোভাবে কামব্যাক করতে পারে লাফার্স
তাহলে অবশ্যই এলএইচবি তার যে পারফর্ম সেটি অবশ্যই ক্রিয়েট করবে। আপনারা জানেন যে এই ধরনের লাফার্জ হোলসিম এই ফান্ডামেন্টালি এই ধরনের স্টকগুলো কিন্তু বাজারে যে নেগেটিভ বা পজিটিভ করতে কিন্তু হিউজ ভূমিকা রয়েছে এই ধরনের স্টকে। সুতরাং এই ধরনের স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। শর্ট প্রফিট বা অল্প সময়ে প্রফিট টেকিং এর জন্য আমি বলবো যে লাফার্স কিন্তু তাদের জন্য না। এই হচ্ছে লাফার্স নিয়ে আমার কথা। এরপরে হাক্কানি পাল স্টকটির একটা মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে প্রফিট টেকিং হয়েছে। এখানে একটা কারেকশন জোন ছিল, আরএসআই বাড়ার জায়গা রয়েছে, স্টকের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সিগন্যাল থাকলেও এই মুহূর্তে স্টকটির ভলিউম খুবই কম, যেহেতু স্টকটি এমনি পাবলিক হোল্ডিংও বেশ কম রয়েছে। আশা করি স্টকটি যদি 60 টাকা 58 টাকা থেকে 60 টাকা এই জায়গাটাতে একটা ক্লোজ দিতে পারে তাহলে ভালো করবে। আর এন্ট্রি জোন হিসাবে যদি স্টকটিতে নিতে চান তাহলে আমি বলবো যে 55 টাকা থেকে 53 টাকা 80 পয়সা এই জায়গাটা স্টকটির একটা ভালো এন্ট্রি জোন। এরপরে জিপিএস ইস্পাত আমরা একটু দেখি জিপিএইচ ইস্পাতের কি অবস্থা। জিপিএইচ ইস্পাতে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড রয়েছে। জিপিএইচ ইস্পাত আসলে আজকে আনচেঞ্জ অবস্থাতে ছিল, পাবলিক হোল্ডিং অনেক বেশি, প্রায় 18.5 কোটির মতো শেয়ার। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসেনি, বাট স্টকটির আমরা যে পূর্বের 52 সপ্তাহের হাই যদি বলি সেটি কিন্তু অনেক ভালো ছিল, 35 টাকা ছিল, এবং এপ্রিল মাসে আমরা দেখেছিলাম স্টকটি 23 টাকা 30 পয়সা হাই করে। সেখান থেকে দেখেন বর্তমান যে প্রাইস, আজকে সে নতুন করে যে লোটি ক্রিয়েট করেছে সেটি 52 সপ্তাহের লো, এবং এই 52 সপ্তাহের লো বলতে আমরা কি বলে এটারে বলে 17ই মে সে ক্রিয়েট করে, এবং আজকেও এই জায়গাতেই সে রেসপেক্ট করেছে বা সাপোর্ট নিয়েছে আনচেঞ্জ অবস্থাতে সময় বা আজকে বাজার শেষ করেছে। বাট এই জায়গাটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে 15 টাকা 60 পয়সা 15 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে আমি মনে করি 19 টাকার উপরে ইভেন 18 টাকা 80 পয়সা 90 পয়সা একটা ক্লোজ দিতে হবে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ সব কিছুতে সেল সিগন্যাল রয়েছে, একই সঙ্গে আরএসআই এর অবস্থাও তো দেখতে পাচ্ছেন একেবারে যাচ্ছে তাই অবস্থা। বাট যাদের কাছে আছে আমি মনে করি যেহেতু ফান্ডামেন্টালি একটা স্টক, অবশ্যই বাজার পরিস্থিতি ভালো হলে স্টকটি ভালো করবে। এরপরে মেট্রো স্পিনিং টেক্সটাইল সেক্টরের মেট্রোর কি অবস্থা আমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। মেট্রোর আজকে জেড ক্যাটাগরির স্টক 20 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, তাতে এই গ্রুপ মেম্বারদের জানার আগ্রহ অনেক বেশি যে আবার হল্টেড টল্টেড করবে কিনা সামনে। এই জন্য আমার গ্রুপ মেম্বার অনেক চালাক, তারা বেশ মানে কি বলবো, চালাক বলতে এটাই বোঝাতে যাচ্ছি যে আমি সবার সাথে অনেক বন্ধু সুলভ, যার কারণে আমি এইভাবেই বলি, এবং ওনারাও খুব বেশি কিছু মনে করেন না আমার কথাতে, এটা আমি নিজেও জানি। ওনারা দেখি যে সবসময় কোনো স্টকের প্রাইস অ্যাকশন হলেই বস এটার কি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কি এন্ট্রি করবো কিনা, মানে একটু খুঁজতে চাই আর কি, সুযোগ খুঁজতে চাই। কিন্তু আসলে আমি সে ধরনের সুযোগ বা সে ধরনের কোনো কিছু আসলে মেট্রো স্পিনিং এর মধ্যে দেখতে পাচ্ছি না। 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকা এই জায়গাটা একটা ভালো ভাইটাল জোন ছিল, যেহেতু জেড ক্যাটাগরির স্টক। যদি মুভমেন্টে আসে তাহলে নিজেরা নিজ বিবেচনায় চিন্তা করবেন এন্ট্রি নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে এটার খুব বেশি মানে আমার ভাষ্য হচ্ছে যে আমি সম্ভাবনার কোনো কিছু দেখছি না। আর 10 টাকা 80 পয়সা থেকে 10 টাকা 60 পয়সা এই জোনটা এন্ট্রি নিলে পারে একটা সাব লস যেটি হয় বা বড় ধরনের লসের সম্ভাবনা যেটি থাকে সেখান থেকে রক্ষা পাবেন। আর সাপোর্ট হিল খুব ভালো একটি স্টক, এই স্টকটা অনেক প্রাইস অ্যাকশন বলি বা হিউজ পরিমাণে আপ ট্রেন্ডে চলে যায় হঠাৎ করে, এই ধরনের কিছু না, খুব মেপে মেজারমেন্ট করে সবসময় প্রাইস অ্যাকশন করে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, পি রেশিও ন্যাব বিপিএস সব কিছুই খুব ভালো, এবং সামিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেডের আমরা গ্রহণযোগ্যতা সাধারণ বিনিয়োগকারীদেরকে যদি বলি খুব বেশি। আমরা এর আগেও দেখেছি স্টকটি বেশ ভালো পারফর্ম করেছে। এই যে 20 টাকা 80 পয়সার যে সাপোর্ট, এটি আমরা আরও এক সপ্তাহ আগে বলেছিলাম, এসেছে কিনা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যারা আমার
শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা আমার সাথে যারা বিষয়টি শেয়ার করেছিলেন, আজকে দেখেন সেই জায়গাটি এসেছে। আমি যেটা বলেছিলাম, আমি সেই জায়গায় স্টকটি আপনাদেরকে দেখাতে পারলাম কিনা। আমি বলেছিলাম যে 24 টাকা থেকে 24 টাকা 50 পয়সা এই জায়গাটা বা 30 পয়সা এই জায়গাটা একটা ভালো প্রফিট টেকিং জোন হবে, সেটির পরেই কিন্তু কারেকশন জোন হয়েছে। তো এই কারেকশন জোনটা আমি এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে স্বাভাবিক, এবং এখান থেকে মার্কেটের আপট্রেন্ডটা হবে এই সাপোর্ট এবং যেটি না হয় তাহলে 20 টাকা 20 পয়সা এই জায়গায় স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। এরপর কেডিএস অ্যাক্সেসরিজ, কেডিএস এর অপরচুনিটি অনেক ভালো ছিল। আমরা নিয়মতান্ত্রিকভাবে কিছুদিন যে স্টকটি প্রাইস অ্যাকশনে ছিল সেটি হচ্ছে কেডিএস। কেডিএস এর যে ভাষ্য ছিল আমার কাছে 41 টাকা থেকে 40 টাকা 90 পয়সা এই জায়গাতে আসার একটা সম্ভাবনা, সেটি আজকে আরো ডাউনে চলে এসেছে 39 টাকা 70 পয়সা। এখন এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট না করে তাহলে পরবর্তী গন্তব্য 37 টাকা এই জায়গাতে। এবং হিস্টোগ্রামের বারে দেখতে পাচ্ছেন বেশ বড়সড় গাঢ় লাল এবং সেল সিগন্যাল। আশা করি এই সাপোর্টটাকে ধরে মার্কেটের এই স্টকটি উঠে যাবে, এবং প্রাথমিকভাবে আমি মনে করি অবশ্যই স্টকটি 40 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ, এবং সেটা যদি দিতে পারে তাহলে 41 টাকা 80 পয়সার উপরে যদি একটা ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি আবার মুভমেন্টে আসবে। তো এই হচ্ছে এই কেডিএস নিয়ে আমার আরেকটি কথা। কেডিএস নিয়ে না বললে না, কেডিএসটা এখানে আগামী দিনে দেখবেন যে এখান থেকে সে আবার এই 39 টাকা থেকে 39 টাকা 70 পয়সা থেকে 38 টাকা এই জায়গাটা আবার সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে কিনা এই বিষয়টিও একটু লক্ষ্য রাখবেন। তো সবকিছুই আপনাদের সাথে যেহেতু শেয়ার করি, যার কারণে আলোচনা শেষ করতে গিয়েও আহ, আপনাদের সাথে এই কথাটা বলতে হলো। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।